এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান এসো ভালো থাকি। এই অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকেশ রয়, ইনচার্জ ডিপার্টমেন্ট অফ কেমোথেরাপি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, লাং ক্যান্সারটা তো এখন খুবই শোনা যায়, তো বিশ্ব এবং ভারতবর্ষের নিরিখে এই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের প্রভাব কেমন? আমরা লাং ক্যান্সার নিয়ে যখন আলোচনা করি তখন আমরা দেখি যে লাং ক্যান্সারের সংখ্যা শুধু বিশ্বেই নয়, ভারতবর্ষেও যথেষ্ট পরিমাণে। এবং দেখা গেছে যে এটা যেহেতু উভয় সেক্সেই হয়ে থাকে, মানে মহিলাদের এবং পুরুষদের দুজনেরই হয়ে থাকে, সংখ্যায় তা অনেক বেশি। ইদানিং সমীক্ষা এবং যে তথ্য আমাদের পাওয়া গেছে সেটাতে বলছে যে প্রায় 1 লাখ লোকের মধ্যে 7 থেকে 8 লোকের কিন্তু ক্যান্সার হতে পারে। 1 লাখের মধ্যে 7 থেকে 8 জনের হ্যাঁ, এটা হতে পারে আর কি। আচ্ছা, এই যেটা বললেন, আমরা যেটা সাধারণত ভেবে থাকি যে পুরুষদের একটু বেশি হয়ে থাকে বা মেয়েদের একটু কম হয়ে থাকে, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মানে আগে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে মহিলাদের একদম লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হয় না, সেটা নর্মালি হয়ে থাকে পুরুষদের। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মহিলাদেরও যথেষ্ট পরিমাণে লাং ক্যান্সার হয়, তবে পুরুষদের সংখ্যাটা বেশি। আচ্ছা, তো এটা কি অল্প বয়স্কদের হতে পারে? হ্যাঁ, আগে যখন আমরা পড়াশোনা স্টার্ট করেছিলাম বা লাং ক্যান্সারের প্রথম দিকে আমরা চিকিৎসা শুরু করি, আমরা দেখতাম বয়স্ক মানুষদেরই হতো, 70 বছর, 75 বছর, 65 বছরের উপরে। এখন দেখা যাচ্ছে একটা অদ্ভুত প্রবণতা, অল্প বয়সে কিন্তু লাং ক্যান্সার ধরা পড়ছে, যেমন 40-এর ঘরে, 50-এর ঘরে, এবং তাদের মধ্যে বেশ কিছুজন কিন্তু মহিলা রোগী। এই যে বলছেন যে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার ধরা পড়ছে, এই ধরা পড়ছে মানে কখন আমরা বুঝবো যেটা লাং ক্যান্সার হতে পারে বা সাইন সিমটম কি হতে পারে? হ্যাঁ, লাং ক্যান্সারের কিছু নির্দিষ্ট উপসর্গ আছে। একটা তো হলো খুসখুসে কাশি, যেটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে। অনেক দিন বলতে ধরুন 1 মাস হয়ে গেল, 1.5 মাস হতে চললো, আপনি ডাক্তারকে দেখিয়েছেন, তিনি কিছু ওষুধ দিয়েছেন, ওষুধ খেয়ে প্রথম দিকে একটু কমে, কিন্তু পুরোটা যায় না, শরীরের সাথে লেগে থাকছে কাশিটা, এবং ক্রমশ ওটা ক্রমবর্ধমান। আচ্ছা, যেটা ক্রমবর্ধমান তার মানে আমি রিলিফ পাচ্ছি না, তখনই আমার মনের মধ্যে আসা উচিত যে আমার কিছু একটা ঘটছে যেটা হয়তো আমি ঠিক বুঝতে পারছি না। তাই সেক্ষেত্রে আমাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকতে হবে। জাস্ট একবার গিয়ে কথা বলে ওষুধ খেলে সেটা শেষ হলো না। এছাড়া ওই কাশির সাথে মাঝে মধ্যে রক্ত পড়ে, সেটা টিউবারকুলোসিস নামক এক রোগেও পড়তে পারে, কিন্তু দেখা গেছে যে ক্যান্সার পেশেন্টদের ভালো রকম রক্ত ঝরে কাশির সাথে। যখন এটা ঝরবে তখন আমাদের একটু সজাগ থাকতে হবে, কেন এটা কোনো এক ধরনের খারাপ ইঙ্গিত বহন করে। এছাড়া যেটা আমরা দেখে থাকি, আস্তে আস্তে শ্বাসকষ্ট বেড়ে যায়। হাঁটা চলা করতে প্রথম দিকে মানুষের অল্প কষ্ট হয়, পরের দিকে অল্প হাঁটতেই, সিঁড়ি ভাঙতেই ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয়, এবং সেটা ক্রমবর্ধমান। বিভিন্ন ধরনের ওষুধ, ইনহেলার সমস্ত কিছু করেও সেটা কমে না। তারপরে আসি খিদে কমে যাওয়া এবং ওজন ঝরা। হঠাৎ কোনো কারণে যদি একটা পেশেন্টের খিদে মরতে আরম্ভ করে বা ওজন ঝরতে আরম্ভ করে, তার সাথে এই বাকি উপসর্গগুলো থাকে, তাহলে কিন্তু ফুসফুসের কিছু খারাপ রোগ হতে পারে, তার একটা কিন্তু চিন্তা মাথায় থাকতে হবে। আর একটা যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ব্যথা। শরীরের কোনো জায়গায় যখন ব্যথা হয় তখন আমরা তো নর্মালি ব্যথার ওষুধ খেয়ে থাকি। যদি বুকের মাঝখানে, পাঁজরে, পিঠে, কাঁধে যদি ব্যথা হতে থাকে এবং সেই ব্যথা এক্সরে করেও ধরা পড়ছে না, ওষুধ খেয়ে কমছে না, সেক দিয়ে কমছে না, সবসময় থাকছে,
চলাফেরা করতে লাগছে, কাশলে একটু ঝাঁকুনি লাগছে পাঁজরে এবং ব্যথাটা ক্রমবর্ধমান, এক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কিছু একটা হয়তো ভেতরে চলছে, যার জন্য আমাদের ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এটা কি ব্যথা নাকি যন্ত্রণাও হতে পারে? প্রথম দিকে হালকা ব্যথা দিয়ে অনুভব করে এবং আস্তে আস্তে যখন রোগটা ছড়াতে থাকে এবং সেটার কারণ যদি ক্যান্সার হয়, টিউমারের আয়তন যখন বাড়তে থাকে তখন হাড়ের ওপর যে প্রেশারটা পড়ে তাতে ব্যথাটা বাড়তে থাকে এবং লাস্ট স্টেজে যেটা হয়, অল্প নিঃশ্বাস নিতেই তখন ব্যথা হয়, তখন পেশেন্ট শ্বাস নিতে পারে না, মাঝখানে হঠাৎ শ্বাসটা আটকে যায়, কেন নিতে গেলেই তার লেগে ওঠে। এই আপনি যে উপসর্গগুলো বললেন এর মধ্যে কি জ্বর হতে পারে? হালকা জ্বর হতে পারে এবং জ্বরটা যেটা হয়, আমরা একটা প্যারাসিটামল বা জ্বরের কোনো ওষুধ খেলে চলে যায়, তো ওটা অনেক সময় থাকে না, কিন্তু কিছু পেশেন্টের কিন্তু জ্বর হতে পারে। এই যে আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের ধারণা মহিলাদের এই রোগটা হয় না, পুরুষদের হয়, তার একটা প্রধান কারণ আমরা মনে করি যে এটা ধূমপান করার কারণে আর কি। তো এই ক্ষেত্রে ধূমপানের কতটা প্রভাব আছে? WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা তথ্য বা সমীক্ষার মাধ্যমে যেটা আমাদের ইনফরমেশন দিয়েছে, 15% ক্ষেত্রে পরিবেশ দূষণ বা কেমিক্যাল দূষণের জন্য হয়ে থাকে, কিন্তু 85% ক্ষেত্রে ধূমপানের সাথে ডাইরেক্ট লাং ক্যান্সারের রিলেশন আছে। তার মানে এই নয় যে কোনো দিন ধূমপান করেনি তার হবে না, আবার তার মানে এই নয় যে সারা জীবন ধরে সমানে ধূমপান করেছে তার হতেই হবে। কিন্তু যদি কারো লাং ক্যান্সার হয়ে থাকে এবং সে প্রচণ্ড প্রলিফিক স্মোকার ছিল, মানে ধরুন 1 বান্ডিল বিড়ি খেত পার ডে বা 10 থেকে 12টা সিগারেট বছরের পর বছর খেয়েছে, তাহলে কিন্তু স্মোকিংটাই লাং ক্যান্সারের মূলত কারণ। প্যাসিভ স্মোকিং এর কি কোনো প্রভাব আছে? নিশ্চয়ই আছে, কারণ আপনারা দেখে থাকবেন যে আমাদের মা মাসিরা তো ধূমপান করতো না, বা তারা খুব একটা কেউ তামাক জর্দা কিছুই নিত না কোনোভাবে, ইনহেলেশন। তো মহিলাদের কি করে হতে পারে? শুধু মহিলারা নয়, এখন আজকাল প্রচুর পুরুষ আছে যারা কিন্তু সিগারেট খায় না, তাদেরও কিন্তু হচ্ছে। প্যাসিভ স্মোকিং যেটা হয়ে থাকে, আমার ফ্যামিলিতে যদি কোনো একজন গুরুজন বা কোনো সিনিয়র সারা বছর ধরে সারা জীবন ধরে সিগারেট খেয়ে গেছে এবং সে যেহেতু খাচ্ছে, তার পাশে যারা বসে থাকছে তারা ইনডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে, তাদের মধ্যেও সেটা প্রবেশ করছে ধোঁয়াটা, এবং বছর পর বছর যদি এটা হতে থাকে তাহলে একটা সময় আসবে যে প্রত্যক্ষভাবে না হলেও ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে স্মোকটা ভেতরে গিয়ে কিন্তু লাং ক্যান্সার করে উঠতে পারে। আচ্ছা, একটা কথা যেটা আপনি বললেন যে ধূমপান না করলেও তার লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হতে পারে এই সমস্ত কারণে, কিন্তু ধূমপান করলেও না হতে পারে, এটা কি কারণ হতে পারে? না, সেটা এখন যেটা হয় যে ধূমপান করলেও যে সবার সবসময় হবে তার কোনো কারণ নেই, হয়তো সে অন্য কোনো কারণে তার কিছু ঘটে গেল, কেন ধূমপানের অনেক রকমের খারাপ এফেক্ট আছে হেলথের ওপর, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের ওপর ক্ষতি, সিএনএস স্ট্রোক, ব্রেনের স্ট্রোক, তারপর হচ্ছে লাংসে সিওপিডি করা, মানে অ্যাজমা বা ফুসফুসের যে প্রবলেমগুলো, যার জন্য আমরা সমানে অক্সিজেন নিই আর ইনহেলার নিই, বিশেষ করে শীতকালে যখন আমরা ভর্তি হই। তো অনেকের কিন্তু সেই সব কারণজনিত মৃত্যু ঘটে, কিন্তু বায়োলজি অনুযায়ী সেই যদি আরও অনেক দিন বাঁচতো, তার কিন্তু একটা চান্স ছিল হয়তো ক্যান্সারে রূপান্তরিতকরণ হওয়ার, সেটা আমরা সুযোগ পাইনি আর দেখার, হয়তো সে সেটা নিয়ে প্রেজেন্ট করেনি। আবার আরেকটা জিনিসও আছে, অনেকে সিগারেট খেলেও সেটাকে ভালো করে খায় না, অল্প টেনে ফেলে দেয়, সেই ধরনের খাওয়াটাতে খুব একটা সবসময় এফেক্ট হয় না, এবং সেটা যদিও ডাইরেক্টলি বইয়ে সেভাবে লেখা নেই, কিন্তু অনেকে আছে যেমন অল্প নিয়ে একটা টান দিয়ে ফেলে দিল, কিন্তু সে নিজেকে সিগারেট স্মোকার হিসেবেই ধরে, সেটার কিন্তু একটা ডাইরেক্ট রিলেশন আছে। যেমন আমরা একটা খুব কমন শব্দ ব্যবহার করি, শুক টান, মানে আমরা একটা সিগারেটে যখন টান দেব, আমরা সেটা আনন্দ পাওয়ার জন্য সেটা যাতে একদম লাংসের ভিতরে গভীরে গহ্বরে যেতে পারে, সেটাকেই শুকটান বলে। তাহলে কি আমি জিনিসটার একটা আরাম পেলাম বা আমি তার একটা ফান আমেজ পেলাম। এবার কি হয়, এই জিনিসে যে এই যে একটা স্মোকিংয়ের ইনহেলেশনের সাথে ওর মধ্যে যে কেমিক্যালসগুলো আছে, নিকোটিন তো আছেই, তার সাথে প্রচুর কার্সিনোজেন্স আছে। কার্সিনোজেনগুলো হচ্ছে এমন ধরনের কেমিক্যাল যার একটা প্রবণতা আছে নর্মাল সেলকে অ্যাবনর্মাল সেলে পরিণত করার। আমি যদি একটা শুক টান দিই, এই ধোঁয়াটা যায় একদম ডিপে, ফুসফুসের একদম ভেতরে। আমি দিনের পর দিন যদি স্মোক করতে থাকি, এই যে ডেপতে গিয়ে যেটা জমা পড়ছে সেটা বের করার ক্ষমতা লাংসের একটা সময়ের পর আর থাকে না। আমরা কেশে তো সমস্ত কিছু বার করি, সেটা সব সময় বেরোয় না। সেই যে ডিপে ডিপোজিটসগুলো হলো, কন্টিনিউয়াস বোমবার্ডিংয়ের জন্য, কন্টিনিউয়াস এফেক্টের জন্য সেইগুলো সেলগুলি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়।
আচ্ছা, এই জন্য আমরা সবসময় ডিসকারেজ করি এটা করবেন না। তাই নাম্বার অফ সিগারেটস খেলেই হলো না, কত টান দিচ্ছেন, কতটা আমেজ আপনি নিচ্ছেন, এই প্রত্যেকটার কিন্তু একটা মানে আছে। বেশ। আচ্ছা, একটু যদি বলেন যে এই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার কত ধরনের হতে পারে? আমরা যদি 100টা পেশেন্টকে র্যান্ডমলি লাং ক্যান্সারে তুলি, 85% মানে 85 জন 100 জনের মধ্যে হবে নন স্মল সেল লাং ক্যান্সার, আর 15 জন হবে স্মল সেল লাং ক্যান্সার। এই নন স্মল সেল লাং ক্যান্সারই বেশি কমন। এর দুটো টাইপ বা প্রকার আছে, একটা অ্যাডিনোকার্সিনোমা, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। আগে আমরা বলতাম যেহেতু লোকে স্মোক করে তাই স্কোয়ামাস সেল কার্সিনোমা বেশি হয়, ইদানিং দেখা যাচ্ছে অ্যাডিনোকার্সিনোমার সংখ্যা কিন্তু অনেক বেশি। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে নেচার অফ দ্য টিউমার, মানে এই যে টিউমারটা ডেভেলপ করছে এর নেচার, এবং এরই পরিপ্রেক্ষিতে বলি মিউটেশন নিয়ে আমাদের তো কথা হবেই। এমন কিছু মিউটেশন লাং ক্যান্সারে পাওয়া গেছে, জেনেটিক মিউটেশন, যেগুলো কিন্তু অ্যাডিনোকার্সিনোমাতে বেশি পাওয়া যায়, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে প্রায় পাওয়াই যায় না। তাই এটা অত্যন্ত জরুরি যে আমরা শুধু টাইপ অফ ক্যান্সার জানতে গেলে শুধু নন স্মল সেল আর স্মল সেলেই পার্থক্য করলাম না, আমরা নন স্মল সেলের কোন ভ্যারাইটি সেটাও জানার চেষ্টা করলাম, কেন ওই ভ্যারাইটির ওপর কিন্তু নির্দিষ্ট কেমো এবং ট্যাবলেট তৈরি হয়েছে। এই যে ভ্যারাইটিগুলো আপনারা জানছেন, তো তার জন্য ডায়াগনোসিস করছেন কিভাবে? হ্যাঁ, আমাদের এখন অনেক অত্যাধুনিক প্রযুক্তি এসে গেছে। আগে কি হতো, আমরা কেস ওয়ার্কে অনেকটা চালাতাম, তারপর আমরা একটা এক্স রে করতাম, তারপর একটা কিছু জিনিস পেতাম, আমরা টিবির ওষুধ দিতাম প্রাথমিক স্তরে যে হ্যাঁ টিবি হবে, কাশি, তার সাথে রক্ত পড়ছে, হালকা জ্বর, ওজন কমছে। 2-3 মাস বাদে যখন টিবির ওষুধ কাজ করলো না, তখন আমরা আস্তে আস্তে অন্য ছবিগুলো করতে আরম্ভ করতাম। তো সিটি স্ক্যান তো আপনারা শুনেইছেন, এক্স রে তো চিরকালই ছিল। নতুন যেটা সংযোজন হলো ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি যেমন আমরা এন্ডোস্কোপি করি, খাদ্যনালীতে বা পাকস্থলীতে কিছু টিউমার আছে নাকি দেখার জন্য একটা পাইপ ঢুকিয়ে ফটো দেখি, তেমনি আমরা শ্বাসনালীতেও একটা স্কোপি ঢুকিয়ে কিন্তু ছবি তুলতে পারি, এবং তার মধ্যে যদি কোনো টিউমার থাকে আমরা চোখে দেখতে পাই। সেটার আরেকটা সুবিধা হলো যখন আমি স্কোপিটা বার করব, আমি সেই সময় একটু টিস্যুও আস্তে করে টেনে নেব, যেটা আমি মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করব, সেটাকে এক ধরনের বায়োপসি বলে। এটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি, এবং এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই সমস্ত লাং ক্যান্সার পেশেন্টদের যাদের টিউমারটা একদম মাঝখানে অবস্থিত, আচ্ছা, যেটা ফাট করে আমি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারবো না। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে পেট সিটি স্ক্যান। আমরা সিটি স্ক্যানের সম্বন্ধে শুনেছি, নতুন সংযোজন পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যানে কি হয়, যে টিউমার যত বেশি অ্যাগ্রেসিভ তার সুগার নেওয়ার বা খাওয়ার প্রবণতাটা বেশি। তো পেট সিটি স্ক্যানে আমি শুধু সিটি স্ক্যানই করি না, আমি পেশেন্টটার শরীরে এক ধরনের সুগার ঢুকিয়ে দিই। যে টিউমারটা যত জাগ্রত সে তত সুগার টানবে, ততটা আমি বেটার চোখে দেখতে পারবো। তো পেট সিটি স্ক্যান করলে আমার কোথায় কোথায় টিউমার লুকিয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে দেবে, এবং লাং ক্যান্সারে এটা ভীষণ কমনলি করা হয়। এটা স্টেজিংয়ে হেল্প করে, যেটা আমি আর্লি স্টেজে পেলাম না, অনেক অ্যাডভান্স স্টেজে পেলাম। আরেকটা ইম্পর্টেন্ট সংযোজন হলো সিটি স্ক্যান গাইডেড বায়োপসি। আগে আমরা কি করতাম, একটা সরু ছুঁচ দিয়ে পরীক্ষা করতাম এফএনএসি করে, ক্যান্সার প্রমাণ করে আমরা চিকিৎসা দিতাম। এখন বলছে এফএনএসি দ্বারা চিকিৎসা হওয়া উচিত নয়, বায়োপসি করো। দুটোর পার্থক্য হচ্ছে এফএনএসিতে খুব সামান্য টিস্যু পাওয়া যায়, যেটা অনেক সময় বোঝা যায় না। বায়োপসি করলে টিস্যুর পরিমাণটা বেশি হয়। আমি শুধু ক্যান্সার আছে কি না সেটাই বললাম না, আমি তার কিছু জিনের পরীক্ষা করতে পারি, জেনেটিক স্টাডি, যেটা আমার ভবিষ্যতে ট্রিটমেন্টে হেল্প করবে। এই বায়োপসি করার জন্য কিভাবে সংগ্রহ করবেন নমুনা? এই বায়োপসি করার জন্য আমরা কি করি, একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে লাং জিনিসটা, ফুসফুস কিন্তু বাড়ে কমে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে, এক্সপ্যান্ড করে আবার ছোট হয়ে যায়। তো আমি যদি আন্দাজে কারোকে ছুঁচ ফোটাই লাঙে, তাহলে তো তার ড্যামেজ হয়ে যেতে পারে। সেইটা যাতে না হয় সিটি স্ক্যান মেশিনে পেশেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়, কোথায় টিউমার অবস্থিত সেটা আগে সিটি স্ক্যানের মেশিনের কম্পিউটারের দ্বারা আমরা মেপে নিই, কতটা ছুঁচ কোন দিক দিয়ে ঢোকালে ভালো হবে, টিস্যু পাবো সেটাও দেখে নিই, এবং করার আগে হয়তো পেশেন্টকে আমরা বললাম একটু নিঃশ্বাসটা ধরে রাখুন, আমরা এক্স্যাক্টলি যেখানে টিউমার আছে ছুঁচ ফুটিয়ে সেখান থেকে টিস্যু বার করে নেব। এতে ড্যামেজ হওয়ার চান্স কম, স্পিলেজ হওয়ার চান্স কম, ছড়ানোর চান্স কম,
পেশেন্টের ব্যথা লাগার চান্স কম, আর এক্স্যাক্ট টিস্যুটা এক চান্সই এসে যাবে, 5 বার ফোটাতে হবে না। এই যে সংযোজনগুলো হয়েছে, এতে কিন্তু লাং ক্যান্সার ডায়াগনোসিসটা খুব সহজ হয়ে গেছে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন এসো ভালো থাকি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকেশ রয়, ইনচার্জ ডিপার্টমেন্ট অফ কেমোথেরাপি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, এতক্ষণ তো আমরা শুনলাম যে ফুসফুসের ক্যান্সার কি, কাদের হতে পারে, সিমটম কেমন এবং কিভাবে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবার একটু আমরা চলে আসব এর চিকিৎসাতে আর কি, যে ফুসফুসের ক্যান্সারের কিভাবে চিকিৎসা করা হয় এবং সার্জারি এই ক্ষেত্রে সম্ভব কিনা। ফুসফুসের ক্যান্সার হলে 3 রকমের চিকিৎসা, একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে রেডিওথেরাপি, একটা হচ্ছে কেমোথেরাপি। সেই কেমোথেরাপির এখন অনেকগুলো ভার্সন চলে এসছে, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। আগে আমাদের স্টেজ করতে হবে পেশেন্টটি, লাং ক্যান্সারের স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 না স্টেজ 4। যদি স্টেজ 1 বা স্টেজ 2 থাকে, আমরা এটাকে প্রাথমিক স্তর বলি, এবং সেইখানে সার্জারি করার একটা অবকাশ আছে, মানে অপারেশন করার। কিন্তু যখনই পেশেন্ট স্টেজ 3 বা 4-এ চলে আসে, সেখানে আর অপারেশন করার স্কোপ থাকে না, সেখানে আমাদের কেমোথেরাপি দিতে হয়। আর অনেক সময় আমরা কেমোথেরাপির সাথে রেডিওথেরাপি কম্বাইন করেও দিতে পারি বা সিকোয়েন্সে দিতে পারি, যেমন আগে কেমো দিলাম তারপরে রেডিওথেরাপি দিলাম। কিন্তু সার্জারির রোলটা কিন্তু প্রাথমিক স্তরেই থেকে যাচ্ছে, মানে ছোট টিউমার কোথাও ছড়ায়নি, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করতে পারি, ছড়িয়ে গেলে আর পারবো না। আচ্ছা, এই যে অপারেশন যখন করছেন আর কি, তো সেই সময় ফুসফুসের কিছু অংশ তো কেটে বাদ দিতে হচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না? না, আমরা যেটা করি, আমাদের নির্দিষ্ট যেই স্থানে টিউমারটা লোকেট করা আছে, আমাদের প্রত্যেকটা ফুসফুসের না নিজস্ব অনেকগুলো করে লোব আছে, তো আমরা একটা পোর্শন কেটে বাদ দিই, পুরো ফুসফুসটাকে কেটে বাদ দিই না, এটাকে লোবেক্টমি বলে। তো এছাড়া নিউমোনেক্টমি বলে আরেকটা পদ্ধতি আছে। এতে কি হয়, একটা পোর্শন বাদ দিলে আমাদের তো 2টো করে ফুসফুস, বাকি অবশিষ্ট ফুসফুস আর এবং অন্যটি কিন্তু মোটামুটি টেনে দিতে পারে, পেশেন্টের কোনো অসুবিধা হয় না। এই কাটা অংশ কি রিকভারি হয়? কাটা অংশ কিছুটা রিকভারি হয়, কিন্তু অনেক সময় কি হয়, তার ফাইব্রোসিস বা একটা শুকানোর সময় এমনভাবে হয়ে থাকে যে সেটা সবসময় পুরো অবস্থায় সেটা আসে না আর কি। তো স্টেজ 2 পর্যন্ত বলছেন যে সার্জারি হবে, আর 3-4-এ গিয়ে? স্টেজ 3 এবং 4-এ দেখা যায় যে টিউমারটি আয়তনে বড় বা টিউমার আশেপাশে শাখা প্রশাখা বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার ফলে পেশেন্টকে সার্জারির মাধ্যমে পুরোটা বের করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের ইনজেকশন বা রে দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। সার্জারি তখনই করা সম্ভব যখন টিউমারটা আয়তনে ছোট, তার আশেপাশে শাখা প্রশাখাগুলি বিস্তারিতভাবে ছড়িয়ে নেই এবং একটা পোর্শন একদম পরিষ্কারভাবে বার করা যাবে, আশেপাশে ড্যামেজ না করে। তো এই ক্ষেত্রে তো আমরা মিউটেশনের কথা শুনে থাকি আর কি, তো মিউটেশনের রোল কেমন এখানে? যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমাদের কেন টাইপ অফ ক্যান্সারটা জানা দরকার, কেন অ্যাডিনোকার্সিনোমা লাংয়ে দেখা গেছে যারা মহিলা, বিশেষ করে যারা কোনোদিন স্মোক করেনি, ভারতীয় বংশোদ্ভূত বা এশিয়ান বংশোদ্ভূত এবং অ্যাডিনোকার্সিনোমাতে সাফার করছে, অ্যাডিনোকার্সিনোমা লাং, প্রায় 40 থেকে 45% ক্ষেত্রে এক ধরনের জেনেটিক মিউটেশন পাওয়া যায়। এখন জেনেটিক মিউটেশনের ব্যাপারে আগে কিছুটা বলতে হবে। আমাদের শরীরে জিন অনেক প্রকার আছে, জিন বিভিন্ন ধরনের প্রোটিন এক্সপ্রেশন কন্ট্রোল করে, তো প্রত্যেকটা জিন একটা নির্দিষ্ট প্রোটিনে কনভার্ট হয়। তো আমার যদি কোনো ধরনের জিনে পরিবর্তন আসে বা রূপান্তরিতকরণ আসে, তাহলে যে প্রোটিনটি তৈরি হবে সেটা একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হবে। আচ্ছা, সেটা কতটা ভালো রোল বা খারাপ রোল প্লে করবে সেটা তার ক্যাপাসিটি অনুযায়ী। এই যে রূপান্তরিতকরণ বা চরিত্রে পরিবর্তন, এটাকে মিউটেশন বলছে। আচ্ছা।
তো মিউটেশন দু রকমের নর্মালি হয়ে থাকে, যেটা আমরা লাং ক্যান্সারে বলে থাকি। একটা হচ্ছে প্যাসেঞ্জার মিউটেশন, মানে সে একটা আরোহী, মানে যে সে জাস্ট যাচ্ছে, সে কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করবে না, একটা স্ট্যান্ড বাই হিসেবে একটা মিউটেশন। আরেকটা হচ্ছে ড্রাইভার মিউটেশন। ড্রাইভার মিউটেশন কথাটার মানে হচ্ছে সে পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। তা দেখা গেছে অ্যাডিনোকার্সিনোমা লাংয়ে 35 থেকে 45% মানুষের এই ধরনের ড্রাইভার মিউটেশন পাওয়া যায়। এবং ড্রাইভার মিউটেশন যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা তাকে আলাদা করে চিকিৎসা করতে পারি। তাই মিউটেশন ধরাটা অত্যন্ত জরুরি। 55% ক্ষেত্রে যখন মিউটেশন ধরা পড়ে না, তাদেরকে আমরা শুধু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করি। কিন্তু ড্রাইভার মিউটেশন যদি ধরতে পারি, গবেষণার মাধ্যমে গবেষকরা বার করে দিয়েছে এমন ধরনের ওষুধ যে ওই পার্টিকুলার মিউটেশনকে মলিকুলার লেভেলে গিয়ে নিউট্রালাইজ করতে পারে, অর্থাৎ রোগটাকে একদম মলিকুলার লেভেলে গিয়ে ট্যাকেল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এটাকেই বলে প্রিসিশন মেডিসিন বা পার্সোনালাইজ থেরাপি বা টার্গেটেড থেরাপি। আচ্ছা, এই যে টার্গেটেড থেরাপি বলেন, এটা তো আমরা শুনে থাকি আর কি, তো সেটাই কি এইটাই নাকি? হ্যাঁ, মানে টার্গেটেড থেরাপি কনসেপ্টটা এসেছিল যে আমরা নির্দিষ্ট কোনো একটা টার্গেট বের করব, যেই টার্গেটটা ক্যান্সারের ক্রমবর্ধমানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমার যদি কোনো পার্টিকুলার প্রোটিন বা মিউটেশন ইম্পর্টেন্ট কোনো রোল প্লে না করে, তাহলে সেই টার্গেট বের করে আমার কোনো লাভ নেই। আমাদের বার করতে হবে যে এই পার্টিকুলার লাং ক্যান্সার এই পার্টিকুলার মানুষটির জন্য কোনো টার্গেট দেওয়া নিমন্ত্রিত নাকি। টার্গেট বলতে কোনো ধরনের, ওই যে বলেছিলাম জিনের মিউটেশন দিয়ে কোনো একটা অ্যাবনর্মাল প্রোটিন, সেই প্রোটিনটা যদি তৈরি হয় এবং সেটা ক্রমশ নিজেকে বিকাশ ঘটায়, তাহলে আস্তে আস্তে টিউমার বাড়তে আরম্ভ করবে। সেটাই মেন কারণ হবে। তো যখনই আমি জানতে পারলাম এই প্রোটিনটা এই টিউমারের ডেভেলপমেন্টে মেন টার্গেট, গবেষণার মাধ্যমে আমি তার এগেনস্টে ওষুধ তৈরি করার চেষ্টা করব এবং সেই ওষুধটা দিলে কিন্তু আমি ওই টার্গেটটাকে নিষ্ক্রিয় করতে পারি মলিকিউলার লেভেলে গিয়ে, মানে ডেপথে গিয়ে। কেমোথেরাপি জিনিসটা কি, আমি কিছু ইঞ্জেকশনকে স্যালাইনের মাধ্যমে দিলাম, ও ভালো সেলকেও মারবে এবং খারাপ টিউমারের সেলকেও মারবে। টার্গেটেড থেরাপি কিন্তু ভালো সেলগুলোকে অ্যাড্রেস করে না, ও নির্দিষ্ট টার্গেটে গিয়ে শুধু ওই টিউমারটাকে টার্গেট করে ওটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। এই যে নতুন সংযোজন অত্যাধুনিক চিকিৎসা যেটা আমরা বার করেছি, এটাকেই আমরা টার্গেটেড থেরাপি বলি। এবং লাং ক্যান্সারে, বিশেষ করে অ্যাডিনোকার্সিনোমা লাংয়ে স্টেজ 3 স্টেজ 4-এ কিন্তু এটা অবদান অনস্বীকার্য। আচ্ছা, এই টার্গেটেড থেরাপি ছাড়াও আমরা ইমিউনোথেরাপি শুনে থাকি, সে বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, ইমিউনোথেরাপি আমাদের ক্যান্সারে একটা নতুন দিক খুলে দিয়েছে। শুধু লাং ক্যান্সারই নয়, বিভিন্ন ধরনের ক্যান্সারে তাদের একটা ইম্পর্ট্যান্ট অবদান আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখবেন মাঝে মধ্যে ইমিউনিটি নিয়ে কথা বলি এবং শব্দটা যখন আমরা প্রয়োগ করি, আমরা বলি যে এই পেশেন্টের ইমিউনিটি কম, তাই জন্য এনার এই রোগ হয়েছে, এনার শরীরে লড়াই করার ক্ষমতা কম, ইমিউনিটি কম। এই কথাটা আমরা খুব ব্যবহার করেছিলাম কোভিডের সময়। এবং আমরা প্রচুর মানুষদের যাদের কোভিড হতো বা যাদের হয়নি, কোভিডকে রোধ করার জন্য আমরা ইমিউনিটি বুস্টার দিতাম। সেটা বিভিন্ন ধরনের ভিটামিন হতে পারে, ক্যাপসুল হতে পারে, বিভিন্ন ধরনের খাবার। আমরা বলতাম নিজেকে তরতাজা রাখো, ইমিউনিটিটা ভালো করো, যাতে তুমি সহজে লড়াই করতে পারো এই ধরনের ভাইরাসের সাথে। যদিও কোভিডের সাথে লাং ক্যান্সারের ডাইরেক্টলি কোনো মিল নেই, মানে কোভিডের জন্য লাং ক্যান্সার হয় এরকম তথ্য কিছু আমরা পাইনি। তবে কোভিডে যেটা হয়, মানুষদের ফুসফুসটা আক্রান্ত হয় খুব বাজেভাবে এবং অনেকে খুব সহজে বেরিয়ে আসে, আবার অনেকে কিন্তু খুব সহজে বেরিয়ে আসে না। তো দেখা গেছে যে একবার যদি কোভিড হয়ে থাকে এবং ফুসফুস খুব খারাপভাবে আক্রান্ত হয়ে থাকে, ফুসফুসগুলি যেহেতু অত্যন্ত দুর্বল, ভবিষ্যতে যদি এদের লাং ক্যান্সার হয় তাহলে এদের ইনফেকশন হওয়া, সাইড এফেক্ট হওয়া, লড়াই করার ক্ষমতা কিন্তু কমে যায়। তাই জন্য এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা লাং ক্যান্সার চিকিৎসা করছি, পেশেন্টদের এর আগে পূর্বে কোভিড হয়েছে কিনা, ভ্যাকসিন নিয়েছে কিনা, লাংটা কতটা ক্ষত বিক্ষত হয়েছে, সেগুলো আমাদের কিন্তু হিস্ট্রি মারফত নিয়ে রাখতে হবে, এতে চিকিৎসার সুবিধে হয়। এবার এই ইমিউনোথেরাপির সম্বন্ধে বলি। আমরা কোভিডে বলতাম তো ইমিউনিটি বাড়ানোর জন্য ইমিউন বুস্টার খেতে। তো আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা ইমিউনোলজিক্যাল সিস্টেম আছে,
সেই ইমিউনোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে আমাদের শরীর বা হেলথ কিন্তু বুঝতে পারে কে পর কে নিজের। তো সেইটা পার্থক্য করার ক্ষমতা থাকে। সে যখনই বুঝতে পারে যে শরীরে বাইরের থেকে কোনো একটা ফরেন কিছু শরীরে ঢুকছে ক্ষতি করার জন্য, আমাদের ইমিউন সিস্টেমটা সাথে সাথে কাজ করে এবং ইমিউন সেলগুলো তাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। সেকেন্ড টাইম আবার যখন সেই ফরেন এজেন্টটা আমাদের শরীরে ঢুকবে, কিছু মেমোরি সেল কিন্তু মনে রাখে যে এই ধরনের জিনিসটা ভালো নয়, তাই তারা সহজেই কাজ করে ওঠে। তো এবার কি হয়েছে যে আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম যদি খুব স্ট্রং হয় আমাদের দুম করে রোগ হয় না। ক্যান্সারে দেখা গেছে যে ক্যান্সার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই ইমিউন সিস্টেমটা আরও অ্যাক্টিভ হতে হবে। তো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের এক ধরনের ওষুধ আমরা পেয়েছি, যেটাকে আমরা ইমিউনোথেরাপি বলছি, যেটার মাধ্যমে কিন্তু আমরা শরীরের ইমিউনিটিটা বাড়িয়ে দিতে পারি ওষুধের সাহায্যে। তাতে কি হবে, এগুলোকে বলে চেক পয়েন্ট ইনহিবিটর। মানে আগে যে জিনিসটার এগেনস্টে আমার ইমিউন সেল কাজ করতো না, কারণ একটা চেক পয়েন্ট ছিল, একটা ব্যারিকেড বা অবস্ট্যাকল ছিল, সেটাকে আমি তুলে দিলাম একটা ওষুধের মাধ্যমে। তাই হুড়হুড় করে আমার ইমিউন সেলগুলো সেই ক্যান্সারটাকে রোধ করার জন্য বেরিয়ে পড়লো এবং তাকে নিউট্রালাইজ করার চেষ্টা করলো। এতে সুবিধেটা কি, আমাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না, ইমিউনোথেরাপির সাইড এফেক্ট অপেক্ষাকৃত কম, এবং ইমিউনোথেরাপি একবার যদি কাজ করতে আরম্ভ করে সেটা অনেক দিন ধরে কাজ করে। এইটা হচ্ছে ইমিউনোথেরাপির অ্যাডভান্টেজ। এটা কি প্রিভেনশন হিসেবে কাজ করা যেতে পারে? প্রিভেনশন হিসেবে এটা এখনও চালু হয়নি এবং লাং ক্যান্সারে ক্যান্সার ভ্যাকসিন এখনও এস্টাবলিশড হয়নি। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা কি যদি একটু বলেন, আর লাং ক্যান্সারের ক্ষেত্রে এর ভূমিকা কেমন? প্যালিয়েটিভ কেয়ার শব্দটি মানে হলো উপশম চিকিৎসা। যারা খুব অ্যাডভান্স স্টেজে আসে, এবং ভারতবর্ষে বেশিরভাগ রুগী আমাদের ক্লিনিকে যখন আসে তারা খুব অ্যাডভান্স স্টেজে, মানে শেষের দিকে, তখন ডায়াগনোসিস করে অনেক সময় আমরা কোনো ট্রিটমেন্ট অফার করতে পারি না, কারণ শরীরের সেই ক্ষমতা নেই নেওয়ার। আবার কিছু কিছু মানুষকে আমরা অফার করি, তখন তাদের আমরা নিরাময় করতে পারি না। আমরা যেটা করি, তাদের আয়ু বাড়াবার চেষ্টা করি। সেই আয়ু বাড়াবার চেষ্টা আমরা যেটা করি সেটার ব্যাপারে আমি বললাম, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই করে আমরা আয়ু বাড়াই। কিন্তু সেই সমস্ত মানুষ যাদের আর কোনো ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা নেই, বা যাদের বইয়ে সেরকম কোনো ট্রিটমেন্টটা লেখা নেই, মানে সমস্ত ট্রিটমেন্ট ফেল করে গেছে, তাদের তো আমরা পরিত্যক্ত করতে পারি না বা তাদের আমরা ফেলে দিতে পারি না। আমরা বলতে পারি না যে কটা দিন আপনি বাঁচেন বাড়িতেই বাঁচুন, কয়েকটা ওষুধ খান, কারণ ক্রমশ টিউমার যত বড় হবে তাদের কষ্ট বাড়বে। সেটা ব্যথা হোক, শ্বাসকষ্ট হোক, কাশি হোক, কাশির সাথে রক্ত ঝরা হোক, দুর্বলতা হোক, খিদে পাচ্ছে না, বমি ভাব, জ্বর আসছে, হাঁটতে চলতে অসুবিধে, প্রায় বিছানা নিয়ে নেওয়ার মতন অবস্থা এসে যায়। তো সেই মানুষগুলো তো আফটারঅল বেঁচে থাকে এবং বেশ কিছু মাস বেঁচে থাকে। তাদের এই উপসর্গগুলো কমানোর যে পরিষেবা বা যে বিজ্ঞান, সেটাকে আমরা প্যালিয়েটিভ মেডিসিন বা প্যালিয়েটিভ কেয়ার বলছি। তো দেখা গেছে একটা সমীক্ষা বা একটা রিসার্চের মাধ্যমে যে আমি যদি ক্যান্সারের চিকিৎসার সাথে সাথে সেই সমস্ত অ্যাডভান্স পেশেন্টদের পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার অফার করি, দেখা গেছে তাদের কয়েক মাস আয়ু বাড়ে, কমে না। আপনি তো বললেন যে বিশ্বের নিরিখে বা ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা দেখছি যে একটা বড় সংখ্যক মানুষ এই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন আর কি। তো সেখান থেকে আমরা যদি প্রিভেনশনের কথা বলি বা সচেতনতার কথা বলি, তাহলে আপনি কি বলবেন? সবসময় আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, ক্যান্সার ইজ কিউরেবল ইফ ডিটেক্টেড আর্লি। যদি আমরা তাড়াতাড়ি ধরতে পারি, প্রাথমিক স্টেজে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষটিকে ক্যান্সার থেকে মুক্ত করতে পারবো। তো বিভিন্ন ধরনের ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, যেটা আপনারা বারবার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখতে পারবেন, কোনো সিনেমার আগে বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের আগে কোনো ধূমপানের সিন হলে নিচে লিখে দিচ্ছে স্মোকিং কিলস। কিছু ধরনের অ্যাওয়ারনেস গভর্নমেন্টের থেকে স্টার্ট হয়েছে। আমরাও বারবার বলছি যারা স্মোক করে তাদেরকে ধূমপান থেকে একটু বিরত থাকার জন্য। শুধু তারাই এফেক্টেড হচ্ছে না, তাদের আশেপাশে যারা সারাক্ষণ তাদের সাথে সময় কাটাচ্ছে তাদেরও তো একটা এফেক্ট হচ্ছে। তো এটার একটা সোশ্যাল একটা
ইমপ্লিকেশন আছে, অর্থাৎ একটা সামাজিক রোল আছে যে আমি সিগারেট খাবো না, আমি নিজেও ভালো থাকবো এবং আমার পাশের লোকটারও ক্ষতি হবে না। তাই একটা মানুষ সিগারেট খাওয়া বন্ধ করা মানে পাশের লোকটাকেও কিছুটা হেল্প করা, এটা তো একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমি যে পরিকাঠামোতে কাজ করি বা যে পরিবেশের মধ্যে আমি থাকি, পরিবেশ দূষণ তো আছেই সব জায়গায়, সে কেমিক্যালস হোক, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হোক, আমাদেরকে ফেস মাস্ক ইউজ করা, সারাক্ষণ যাতে শরীরের মধ্যে এই জিনিসগুলো প্রবেশ না করে, নিজেদেরকে এটা আমাদের নিজেদেরই সচেতন হতে হবে যাতে নিজেরা এর থেকে দূরে থাকতে পারি। আমি মানছি যে চাকরি করার জন্য আমাকে কিছু স্টেপ নিতে হতে পারে, বাট সেরকম নিজেকে প্রোটেক্ট করারও স্টেপ আছে। তো এই সমস্ত জিনিস তো খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি আমার কোনো কারণে কোনো ধরনের উপসর্গ দেখা দিচ্ছে যেটা সহজে কমছে না, ক্রমশ বেড়ে চলছে, আমি যদি ডাক্তারবাবুদের শরণাপন্ন হই এবং তারা যে টেস্ট সাজেস্ট করছে সেগুলো যদি আমি ঠিক সময় করি, তাহলে ধরা পড়লেও আমার কিন্তু প্রাথমিক স্তরে ধরা পড়ার একটা চান্স আছে। আর প্রাথমিক স্তরে ধরা পড়লে কিন্তু অপারেশন করে হোক বা বিভিন্ন থেরাপির মাধ্যমে হোক, আপনি কিন্তু মানুষটিকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবেন। এসো ভালো থাকি এই অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আজ আমাদের এই পর্বে আমরা আলোচনা করছিলাম ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার নিয়ে। এ বিষয়ে আলোচনা করছিলেন ডক্টর রাকেশ রয়, ইনচার্জ ডিপার্টমেন্ট অফ কেমোথেরাপি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz, Community Radio, Jadavpur University.